আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর 2টা পর্যন্ত মুলতবি। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দলের তরফ থেকে অভিযোগ জানানো হয়নি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগামীকাল মস্কোয় রুশ আধিকারিকদের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন। ভারতের রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.5% অপরিবর্তিত রেখেছে। উত্তরাখণ্ডে উত্তরকাশীর ক্ষতিগ্রস্ত ধারালি জেলায় যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারের কাজ চলেছে। প্রধানমন্ত্রী টেলিফোনে মুখ্যমন্ত্রী ধামির সঙ্গে কথা বলেছেন। ডুরান্ড কাপ ফুটবলে আজ ইস্টবেঙ্গল নামধারী এফসির মুখোমুখি হবে। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে এক জনসভাতেও ভাষণ দেবেন তিনি। সেন্ট্রাল ভিস্তার নতুন বিস্তারিত অংশ হল এই কর্তব্য ভবন। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সচিবালয়ের যে নতুন কয়েকটি ভবন নির্মাণের কর্মসূচি নেওয়া হয়েছে, এটি হল তার মধ্যে প্রথম। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লির নানা জায়গা ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মন্ত্রক ও দফতরকে একই ছাদের তলায় নিয়ে আসা হচ্ছে এই কর্তব্য ভবনে। এর ফলে একদিকে যেমন কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, অন্যদিকে বিকশিত হবে উদ্ভাবনী ক্ষমতাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আগামীকাল এমএস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। কৃষি বিজ্ঞান ও খাদ্য সুরক্ষা ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিত্ব অধ্যাপক স্বামীনাথনের জন্মশতবার্ষিকী উপলক্ষে এমএস স্বামীনাথন গবেষণা কেন্দ্র, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, ভারতের কৃষি গবেষণা পরিষদ ও জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় কাল থেকে শনিবার পর্যন্ত এই সম্মেলনের ব্যবস্থাপনা করেছে। সংবাদ মাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় ভারতের কৃষি গবেষণা পরিষদের অধিকর্তা ড এম.এল. জাট বলেছেন, এই বিখ্যাত বিজ্ঞানীর স্মরণে ভারত সরকার একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করবে। এছাড়াও খাদ্য উৎপাদনে ভারতের স্বয়ংভরতা অর্জনে স্বামীনাথনের কথা তুলে ধরেন তিনি। এমএসএসআরএফ এর চেয়ারপারসন ড সৌমা স্বামীনাথন এই সম্মেলনের আন্তর্জাতিক তাৎপর্যের কথা বলেন ও সুস্থায়ী কৃষিকাজে এই সম্মেলনের গুরুত্বের কথা তুলে ধরেন। সম্মেলনের মূল ভাবনা চিরসবুজ বিপ্লব, জৈব সুস্থতার পথে এক যাত্রা। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির হৈহট্টগোলের জেরে আজও লোকসভার ও রাজ্যসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকি পরমাণু বোমায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, 1945 সালে 6 এবং 9 আগস্ট জাপানে পরমাণু বোমা বিস্ফোরণে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং অনেকেই আহত হয়েছিলেন। লোকসভার পক্ষ থেকে অধ্যক্ষ গণবিধ্বংসী অস্ত্রশস্ত্র মুক্ত এক বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে কাজ করার কথা বলেন। इस घटना ने पहली बार विश्व को परमाणु बम के विनाशकारी दुष्प्रभावों से अवगत कराया था। ये सभा विश्व को सामूहिक विनाश के हथियारों से मुक्त कराने के लिए अपनी प्रतिबद्धता पुनः दोहराती है तथा परमाणु हथियारों के उन्मूलन तथा वैश्विक शांति और सौहार्द सुनिश्चित करने के लिए सामूहिक रूप से कार्य करने का संकल्प लेती है। নিহতদের স্মরণে লোকসভায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপরেই অধ্যক্ষ কোয়েশ্চেন আওয়ার শুরু করার চেষ্টা করলে বিরোধী দলের সদস্যরা ভোটার তালিকা সংশোধনের ইস্যুতে আলোচনা চেয়ে স্লোগান দিতে শুরু করেন। হৈহট্টগোলের জেরে অধ্যক্ষ অধিবেশন প্রথমে বেলা 12টা ও পরে 2টো পর্যন্ত মুলতবি করে দেন। রাজ্যসভাতেও সকাল 11টায় অধিবেশন শুরু হওয়ার পর প্রাক্তন সাংসদ প্রয়াত সত্যপাল মালিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাজ্যসভার চেয়ারম্যান শ্রী হরিবংশ বলেন, সত্যপাল মালিকের মৃত্যুতে দেশ এক প্রবীণ রাজনীতিবিদকে হারিয়েছেন। এরপর ডেপুটি চেয়ারম্যান জানান, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে 35টি মুলতবি নোটিশ পেয়েছেন, কিন্তু এগুলি খারিজ করা হয়েছে। এই ঘোষণার পরেই বিরোধী সদস্যরা বিভিন্ন ইস্যু উত্থাপন করে প্রতিবাদ জানাতে থাকেন। এর ফলে জিরো আওয়ারের কাজ শুরু করা যায়নি। গণ্ডগোলের জেরে রাজ্যসভার অধিবেশনও দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দিতে হয়। বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধন করে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রায় 1 সপ্তাহ কেটে গেলেও আজ সকাল পর্যন্ত কোনো রাজনৈতিক দল এ নিয়ে আপত্তি বা অভিযোগ জানায়নি বলে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে। এক বিবৃতিতে কমিশন জানায়, কোনোরকম অভিযোগ থাকলে তা 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট দপ্তরে জানানো যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কোনো আপত্তি জমা পড়েনি। উল্লেখ্য, সদ্য ভোটাধিকার
প্রাপ্ত 19,000 নতুন ভোটার এবছর তাদের নাম ভোটার তালিকায় তুলেছেন। প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে বলে খসড়া তালিকায় প্রকাশ। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আগামীকাল মস্কোয় রুশ আধিকারিকদের সঙ্গে ভারত রাশিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন। রাশিয়া থেকে খনিজ তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারির মধ্যে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক ধার্য করেছে। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, ভারত সস্তায় রাশিয়া থেকে তেল কিনে তা বিক্রি করে মুনাফা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে আসন্ন শীর্ষ বৈঠক নিয়েও দোভাল আলোচনা করবেন। এছাড়া প্রতিরক্ষা শিল্পে দুদেশের মধ্যে সহযোগিতা নিয়েও তিনি আলোচনা করবেন। ভারতের রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.5% অপরিবর্তিত রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি পেন্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এসডিএফও 5.25% রেখেছে। এছাড়া এমএসএফও ব্যাংকের সুদের হার 5.75% রাখা হবে বলে জানিয়েছে। ফেব্রুয়ারি মাসের পর থেকে এক্ষেত্রে 100 বেসিস পয়েন্ট সুদের হার কমানো হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার 6.5% থাকবে বলে আরবিআই অভিমত প্রকাশ করেছে। ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপ সত্ত্বেও এই হার ধরে রাখা সম্ভব হবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, এই সময় মুদ্রাস্ফীতির হার 3.1% ধরে রাখা সম্ভব হবে। Considering all these factors, CPI inflation for the current year 2025-26 is now projected at 3.1%. This is down from 3.7% that we had earlier projected in June, with Q2 at 2.1%, Q3 at 3.1% and Q4 at 4.4%. CPI inflation for Q1 next year 2026-27 is projected at 4.9%. খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তরাখণ্ডের উত্তরকাশী ধারালি জেলায় গতকালের মেঘভাঙা বৃষ্টি ও হড়পা ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারের কাজ চলেছে। সেনাবাহিনীর পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ এবং জেলা প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত 150 জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণ শিবিরগুলি থেকে সরবরাহ করা হচ্ছে খাবার, জল এবং ওষুধপত্র। এনডিআরএফের ডিআইজি মহসিন শাহিদি জানিয়েছেন, শতাধিক ব্যক্তি এখনও নিখোঁজ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং আজ আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা কেন্দ্র থেকেও গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। শ্রী ধামি জানিয়েছেন, ত্রাণ ও উদ্ধার কাজ সুষ্ঠুভাবে চালাতে আইটিবিপি কেন্দ্র, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। सेना के साथ भी हम लोग लगातार कोऑर्डिनेशन में हैं। कुछ सड़क मार्ग भी बाधित हुआ है। बड़ी चुनौती है, इस समय भी वहाँ पर बारिश हो रही है। स्वास्थ्य विभाग अपने स्तर पर डॉक्टरों की तैनाती कर रहा है, दवाइयों की वहाँ पर तत्काल व्यवस्था कर रहा है, भोजन इत्यादि की व्यवस्था हो रही है और राशन वहाँ पर पहुंचे इसके लिए जिला पूर्ति अधिकारियों की पुलिस विभाग ने लगभग 160 पुलिस के लोगों को 10 सीनियर अधिकारी और 3 एसपी रैंक के अधिकारी वहाँ नियुक्त किए हैं। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে মুখ্যমন্ত্রী ধামির সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজ কিভাবে চলছে সেই সম্পর্কে শ্রী ধামি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। কেন্দ্রের তরফে সব রকম সহায়তা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। শ্রী ধামিও প্রধানমন্ত্রীকে যাবতীয় সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। শ্রীলঙ্কার নৌবাহিনী কমপক্ষে 14 জন ভারতীয় জেলেকে আজ সকালে সেদেশের জলসীমা লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করেছে। রামেশ্বরমে জেলেদের জিজ্ঞাসাবাদের জন্য পুত্তালামে শ্রীলঙ্কার নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। শ্রীলঙ্কার নৌবাহিনী তাদের জলসীমা লঙ্ঘন করার অভিযোগে তামিলনাড়ু এবং পুদুচেরির জেলেদের সাম্প্রতিককালে বারবার গ্রেপ্তার করছে এবং তাদের অত্যাধুনিক মাছ ধরার নৌকাগুলি বাজেয়াপ্ত করে জাতীয়করণ করে নিচ্ছে, যার ফলে তামিলনাড়ুর উপকূলীয় মৎস্যজীবী সম্প্রদায়ের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঝাড়খণ্ডের চাইবাসা জেলা আদালত বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে মানহানির মামলায় জামিন দিয়েছে। 2018 সালে শ্রী গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে যে মন্তব্য করেন তারই প্রেক্ষিতে এই মামলা করা হয়। উল্লেখ্য, এবছরের 27 ফেব্রুয়ারি সাংসদ বিধায়কদের জন্য বিশেষ আদালত শ্রী গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 14 মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। আজ শ্রী গান্ধী আদালতে হাজিরা দেন। আজ হিরোশিমা দিবস। জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমায় বহু মানুষের প্রাণহানির ঘটনা স্মরণে শান্তি প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। উল্লেখ্য, 1945 সালে 6 আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুদ্ধবিমান থেকে পারমাণবিক বোমা হামলা চালানো হয়েছিল হিরোশিমা শহরে। ডুরান্ড কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আজ গ্রুপ এ লিগে ম্যাচে পাঞ্জাবের নামধারী এফসির মুখোমুখি হবে। যুব ভারতের ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির হইহট্টগোলের জেলে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি। খবর শেষ হলো। এখন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা।
স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আজ ফের শীর্ষ আদালতে শুনানি চলছে। দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ আজ কর্মচারী পক্ষের বিভিন্ন সংগঠনের আইনজীবীরা নিজেদের বক্তব্য পেশ করছেন। তারা জানিয়েছেন, মহার্ঘ ভাতা কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। আইনজীবী গোপাল সুব্রমণিয়ামের যুক্তি, 2009-এর রোপা রুল অনুযায়ী 2006-এর 1 জানুয়ারি থেকে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই ডিএ পাওয়ার কথা। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া কোনো দয়ার বিষয় নয়, মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই ব্যবস্থা। গতকাল রাজ্য সরকারের পক্ষের আইনজীবীরা তাঁদের বক্তব্য পেশ করেন। বিজেপি রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণের ঘটনায় সংসদে মুলতবি প্রস্তাব এনে আলোচনার দাবি জানিয়েছে। দলের রাজ্য সভাপতি ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিশ দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একসময় সংসদে দাঁড়িয়ে সিপিআইএম এর বিরুদ্ধে তাকে আন্দোলন করতে না দেওয়া এবং হত্যার চক্রান্তের অভিযোগ করেছিলেন। তবে আজ সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রীর পরেই বিরোধী দলনেতার স্থান। সেই বিরোধী দলনেতা এবং অতীতের লোকসভার সদস্য শুভেন্দু অধিকারী আদালতের নির্দেশে গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার সময় কোচবিহারে তার ওপর যে আক্রমণ হয়েছে তা পুরোপুরি তাকে হত্যার চক্রান্ত। শ্রী ভট্টাচার্য জানান, মণিপুর নিয়ে আলোচনার আগে মালদা ও মুর্শিদাবাদ নিয়ে আলোচনা হওয়া উচিত। এদিকে কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা সকলেই তৃণমূল কংগ্রেস কর্মী বলে জানা গেছে। এদিকে এই ঘটনায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ সহ 41 জনের নামে অভিযোগ দায়ের করেছেন শ্রী অধিকারী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করতে আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা। সুপ্রিম কোর্টের আইনজীবীর সঙ্গেও দেখা করবেন তারা। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার বিষয়ে ডিরেক্টরের সঙ্গে তারা কথা বলবেন। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে পারেন অভয়ার বাবা মা। এদিকে অভয়ার বাবা অভিযোগ করেছেন, নবান্ন অভিযান বন্ধ করতে প্রশাসনের তরফ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে অভয়ার বিচার চেয়ে ডাকার নবান্ন অভিযান রুখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, ওই অভিযান আটকাতে হাওড়ার শিবপুর পুলিশ লাইনে পুলিশ কর্তাদের এক বৈঠকের আয়োজন করা হয়েছে। গোটা ঘটনায় শ্রী অধিকারী আবারও রাজ্যের পুলিশ, স্বাস্থ্য এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যর্থতাকেই দায়ী করেন। এদিকে নবান্ন অভিযান হলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হতে পারে, এই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আজ একটি মামলা দায়ের হয়েছে। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে আগামীকাল এর শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছিলেন, পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযান করলে প্রশাসনের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। 3 জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঝাড়গ্রামে বিভিন্ন কর্মসূচি রয়েছে। মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিবাসের পর আজ সকালে তিনি ঝাড়গ্রাম পৌঁছবেন। সেখানে তাঁর একটি মিছিলে অংশ নেওয়ার কথা। আগামীকাল আদিবাসী দিবস সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শুক্রবার তাঁর কলকাতায় ফেরার কর্মসূচি রয়েছে। রাজ্য সরকার 2024-25 খরিফ বিপণন বর্ষে বাংলার কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যের রেকর্ড পরিমাণ ধান ক্রয় করেছে। সমবায় দপ্তরের 913টি প্রাথমিক কৃষি সমবায় ঋণদান সমিতির মাধ্যমে 9,07,998 মেট্রিক টন ধান, 11টি ল্যাম্পস এর মাধ্যমে 6,826 মেট্রিক টন ধান এবং 12টি প্রাথমিক কৃষি বিপণন সমবায় সমিতির মাধ্যমে 10,556 মেট্রিক টন ধান কেনা হয়েছে। সমবায় দপ্তরের পক্ষ থেকে আজ এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সমবায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ উপস্থিত রয়েছেন। হিন্দি ছবি মুক্তির সময় রাজ্যের সিনেমা হলগুলিতে কোনো বাংলা ছবি দেখানো যাবে না বলে মুম্বাইয়ের প্রযোজক পরিচালকরা যে কঠোর শর্ত দিয়েছেন, সে ব্যাপারে হস্তক্ষেপ করার আর্জি জানিয়ে বাংলা চলচ্চিত্র জগতের একাংশ রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লেখা চিঠিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে বাংলা চলচ্চিত্র অত্যন্ত অসম্মানজনক অবস্থায় এসে দাঁড়িয়েছে। রাজ্যের সিনেমা হলগুলিতে দিনের প্রাইম টাইমে বাংলা ছবি চালানো বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামীকাল নন্দনে কলাকুশলী, পরিচালক, প্রযোজক, অভিনেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। ডুরান্ড কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আজ গ্রুপ এ লিগ ম্যাচে পাঞ্জাবের নামধারী এফসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। নামধারী 2টি ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে জিতে 3 পয়েন্ট সংগ্রহ করেছে। ইস্টবেঙ্গল সাউথ ইউনাইটেড এফসিকে 5-0 গোলে হারিয়েছিল। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।